রাজনৈতিক দলগুলো যদি দেশের মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু গণতন্ত্র বিপর্যয়ের ভেতরে পড়ে। এই কথাটি বলেছি কারণ এই কথাটির সঙ্গে আজকের যে গবেষণাপত্র তার একটি অত্যন্ত গভীর যোগসূত্র রয়েছে, আমি সেভাবে দেখেছি। আমি কেন এই কথা বলছি সেটা কিছুক্ষণ পরে সে কথায় যাব এবং আমি সেটা ব্যাখ্যা করব। তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে এই যে এখানে একটি গবেষণাপত্র আছে, পিআর সিস্টেম বাংলাদেশের বেলায় প্রযোজ্য কিনা। এই কাজটি কিন্তু আমরা করেছিলাম আজকে থেকে 10 বছর আগে। এখানে একজন বক্তা বলেছেন যে পিআর কোনো বাংলাদেশি ইস্যু ছিল না, জনগণ কোনোদিন পিআর নিয়ে কথা বলেনি। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেহেতু এই বিষয়টি এসেছে, মূলত দুটি পদ্ধতি নির্বাচনে, একটা বলা হয় যে ফার্স্ট পাস দ্য পোস্ট, যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানবেন। এফপিটিপি অর্থাৎ আমরা যে প্রক্রিয়া নির্বাচন এখন করি, খুব সহজ বাংলায় বলছি, আমরা তো খেলার মাঠে যাই, বাৎসরিক স্পোর্টস হয়, সেখানে দেখি যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর একটা শেষ একটা ফিতে, লাল ফিতে দেওয়া থাকে, সেটাকে আমরা বলি পোস্ট। তো ফার্স্ট পাস দ্য পোস্ট মানে হচ্ছে আমরা যখন রেস শুরু করি, দৌড় শুরু করি প্রতিযোগিতা, সবার আগে যে লাল ফিতায় পৌঁছে তিনি কিন্তু বিজয়ী। এবং বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট, অর্থাৎ যেই সবচেয়ে বেশি ভোট পান তিনি কিন্তু বিজয়ী হন। এখানে কিন্তু 50% হলো কি না হলো, এখানে কোনো ক্রমানুসারে হলো কি না হলো, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, কে চতুর্থ হয়েছে, কে পঞ্চম সংখ্যক ভোট পেয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এবং এটা বাংলাদেশে এই কারণেই প্রচলিত যে বাংলাদেশের যে আর্থ সামাজিক ব্যবস্থার কথা একটু আগে এখানে বিভিন্ন আলোচক তারা উল্লেখ করেছেন, আমাদের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সামাজিক এবং আর্থিক এবং আমাদের কালচারাল এবং আমাদের যে মানসিক যে সাইকোলজি, সেই সব কিছুর পরিপ্রেক্ষিতে সবচেয়ে সহজ যে পদ্ধতি যাতে করে আমরা মানুষের মতামতটা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, এফপিটিপি পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতেই কিন্তু, আর এটার আরেকটা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আরেকটা টার্মিনোলজি আছে, তাকে বলা হয় যে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। অর্থাৎ আমি একজনকে ভোট দিচ্ছি এবং যে সর্বোচ্চ ভোট পাবে সেই বিজয়ী। এর চেয়ে সহজ ভোটিং পদ্ধতি পৃথিবীতে নেই। এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিশেষ যে মডেলে আমরা গণতন্ত্রটাকে প্র্যাকটিস করি বাংলাদেশে, দি ওয়েস্টমিনিস্টার, যেখানে 1000 বছর ধরে এই গণতান্ত্রিক পদ্ধতি একটা ক্রমানুসারে, যেটা আজকের বিলাতের গণতান্ত্রিক পদ্ধতিতে রূপ নিয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেখানে পিআর পদ্ধতি প্রচলিত হয়নি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমেরিকার যুক্তরাষ্ট্রে 250 বছরের যে গণতন্ত্র, সেখানে কিন্তু পিআর পদ্ধতি প্রচলিত হয়নি। বিশ্বের বড় বড় যে গণতন্ত্রগুলো রয়েছে, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন, কোথাও কিন্তু পিআর পদ্ধতির প্রচলন হয়নি। সংসদ নির্বাচনে কনস্টিটিউয়েন্সির বেসিসে হয়। তো আমি সেই কথাগুলো অধিকতর ব্যাখ্যা যাব না। আমার মনে হয় যে আমরা গবেষণাপত্রে যা পেয়েছি এবং আমরা যা মুখে বলছি, তবে গবেষণায় স্যাম্পলিংয়ের মাধ্যমে হয়তো আরেকটি বিষয় তারা যোগ করতে পারতেন, যে যদি একটি সার্ভে করতেন যে বাংলাদেশের সাধারণ মানুষ কারা পিআর পদ্ধতি বোঝে। ইটস এ হাইলি কমপ্লিকেটেড প্রসেস এবং পিআর পদ্ধতি কিন্তু একরকম নয়, অন্তত 10, 15, 20 রকমের পিআর পদ্ধতি আছে এবং মিক্সড পদ্ধতি আছে, যেখানে পিআরও চলে, এফপিটিপি আমরা যেটা করি ফার্স্ট পাস দ্য পোস্ট, সেই পদ্ধতি, উভয় পদ্ধতিতে কিন্তু নির্বাচন হয়ে থাকে।
কাজে তারা যদি এর সঙ্গে একটি বিষয় যোগ করতেন যে একটি সার্ভেও থাকতো যে বাংলাদেশের সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ একটি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে যে কারা পিয়ার পদ্ধতি চায় এবং কারা এখনকার প্রচলিত পদ্ধতি চায়, তাহলে কিন্তু আমার মনে হয় এই গবেষণাপত্রটি আরও বেশি জোরদার হতো এবং আরও শক্তিশালী হতো এবং আমরা দেশের মানুষের মতামত আরও স্পষ্টভাবে জানতে পারতাম। এতে গেল পিয়ার পদ্ধতির কথা। দেখুন, এইখানে ২৬টি দেশের কথা বলা হয়েছে গবেষণাপত্রে, যেখানে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। আমি যদি বলি একটু যোগ করি, এটা যদি ২৭ হলে আরও ভালো হতো, কারণ সেই ২৬টির তালিকায় কিন্তু আমি বাংলাদেশের নাম দেখিনি। বাংলাদেশেও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল এবং আজকে থেকে প্রায় ৩৫ বছর আগে। কাজে সেই উদাহরণটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হলে এই গবেষণাপত্রটি আরও শক্তিশালী হতো। এবং এখানে একজন বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন চমৎকারভাবে যে সেই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ ছিল কিন্তু মাত্র ৩ মাস। এখানে দেখুন ১-২ তালিকায় দেখুন ১-২-৩ নম্বরে যে দেশটি আছে সেটা ৩ মাস। কাজেই বাংলাদেশ সেখানে সেই তালিকায় ৩ নম্বরে আসতো। ৩ মাস, এবং ৩ মাসের মাথায় যে নির্বাচনটি হয়েছিল আপনারা অনেকে ভুলে গিয়েছিলেন, হয়তো ভুলে গিয়েছেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজকে থেকে ৩৫ বছর আগের কথা। সেই ৩ মাসের ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তখন কেয়ারটেকার শব্দটা ব্যবহার করেছিলাম, সেই ৩ মাসের কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু একাধিক সংস্কার কমিশন তারা সৃষ্টি করেছিলেন এবং তারা রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু সেই রিপোর্ট নিয়ে দেন দরবার হয়নি। সেই রিপোর্ট নিয়ে দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে কোনো বিতর্ক বা আলোচনা হয়নি, কারণ তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তখনকার সেই ৩ মাসের কেয়ারটেকার সরকার বলেছিলেন যে আমরা এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট, যেটা নির্বাচিত সরকার আগামীতে আসবে তাদের বিবেচনার জন্য রেখে যাচ্ছি। কেননা আসলে আপনার যদি মৌলিক প্রশ্নে ফিরে যায়, এই দেশের সংস্কার করার যে আসল অধিকার সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে, এটা আমাদের মানতে হবে। এখানে আপনারা জানেন যে কোন অবস্থার প্রেক্ষিতে আজকের এই সরকারটি সৃষ্টি হয়েছিল। ডকট্রিন অফ নেসেসিটি আমরা যেটাকে বলি আইনের ভাষায়। কাজেই তারা সেই কাজগুলো তারা করবে যেগুলো অত্যাবশ্যকীয়, নেসেসিটি যেটাকে বলা হয়, সেই নেসেসিটির প্রয়োজনে যা যা করা প্রয়োজন সেগুলো তারা করবে। কাজে আমাদের নিজের দেশে ২৬টি দেশে যাওয়ার দরকার নাই, আমাদের নিজের দেশে যে উদাহরণটি রয়েছে সেটি আমরা দেখি না কেন। তারা তো 3 মাসের ভিতরে প্রয়োজনীয় যা যা করার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছিলেন, এবং এমন একটি নির্বাচন দিয়েছিলেন যা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে আজও আপনি জিজ্ঞাসা করুন একজন নিরপেক্ষভাবে উত্তর দেবে যে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন কিন্তু ৯১ সালের নির্বাচন ছিল। কাজেই এইটা নিয়ে দ্বিমত করার খুব একটা সুযোগ যে আছে তা না, এবং জনাব মাহবুবুল্লাহ সাহেব অনেক কথা বলেছেন এবং তিনি চমৎকারভাবে বলেছেন যে তিনি সরকারের সমালোচনা যাবেন না, এবং সরকারের সমালোচনা যাবার কোনো দরকারও নেই। আর এখানে আমাদের মাসুদ কামাল সাহেব তিনি বিএনপিকে অভিযুক্ত করেছেন যে কেন আমরা ফেব্রুয়ারির কথা বললাম, কেন আমরা ডিসেম্বরের কথা বললাম, অক্টোবরে কেন বললাম না, এবং অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। কাজে সেটার উত্তর দিতে হবে এই কারণে যে একজন রাজনীতিক কিন্তু অনেক কঠিন অবস্থায় জীবনযাপন করে। একজন সাংবাদিক তার যে কর্মপদ্ধতি, একজন ইঞ্জিনিয়ার তার যে কর্মপদ্ধতি, একজন ডাক্তার এখানে মঞ্চে বসা আছেন তাদের যে কর্মপদ্ধতি, একজন শিক্ষক তার যে কর্মপদ্ধতি, একজন আইনজীবী তার যে কর্মপদ্ধতি,